আসসালামু আলাইকুম বাংলা সংবাদে সবাইকে স্বাগতম। শুরুতে জানাবো আলোচিত সংবাদ শিরোনাম। অবশেষে মুখ খুললেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস। জাতীয় পার্টির মোস্তফা জামাল হায়দার জানালেন, প্রধান উপদেষ্টা নিজেই বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনের তারিখ ঘোষণা করবেন মাত্র কয়েকদিনের মধ্যে। জুলাই বিপ্লব। শহীদেরা কি পেয়েছেন ন্যায্য সম্মান? রাজনীতি, আন্দোলন আর শহীদের রক্ত, এই তিন শব্দ আজও বাংলাদেশে ভিন্নমাত্রা যোগ করে। সম্প্রতি এক আবেগঘন অনুষ্ঠানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান ক্ষোভ আর অনুতাপের সঙ্গে বললেন, যারা পরিবেশ ধ্বংস করবে তাদের মনোনয়ন হবে না, এই হুঁশিয়ারি কার? বিএনপির হেভিওয়েট নেতা আমির খুসরু মাহমুদ চৌধুরীর। রাজধানীর আগারগাঁওয়ে এক আলোচনা সভায় সরাসরি নেতাকর্মীদের হুঁশিয়ার করে বললেন, ইরানের হামলায় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের বিপর্যয়ে পড়ে ইসরায়েল। মার্কিন যুক্তরাষ্ট্র সাহায্যের অনুরোধ করলেও সৌদি আরব ও আরব আমিরাত মুখ ফিরিয়ে নেয়। এই আন্তর্জাতিক নাটকীয়তা ও প্রতিরক্ষা ব্যর্থতা কি ইঙ্গিত দিচ্ছে? মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের বিরুদ্ধে হাজার হাজার মানুষ রাস্তায়। জ্বালানি, ট্যাক্স ও বিদ্যুৎ বিল বৃদ্ধি নিয়ে ক্ষুব্ধ জনতা এখন আনোয়ারের পদত্যাগ চায়। এই প্রতিবাদ কেবল শুরু, নাকি আরেক রাজনৈতিক পালাবদলের ইঙ্গিত? গাজা এবং পশ্চিম তীরে ইসরায়েলি হামলা তীব্রতর হচ্ছে। একদিনে ১০০টিরও বেশি স্থানে বিমান হামলা, ফিলিস্তিনি জনসংখ্যার উপর অব্যাহত আক্রমণ এবং সংঘর্ষের ঘটনায় পরিস্থিতি ক্রমেই গম্ভীর হচ্ছে। আন্তর্জাতিক সম্প্রদায়ের দ্রুত হস্তক্ষেপের প্রয়োজন। পরিচালক আদনান আল রাজীব ও জনপ্রিয় অভিনেত্রী মেহজাবিন চৌধুরীর বিয়ে হয়েছে চলতি বছরের ফেব্রুয়ারিতে। ৫ মাস পার হতে না হতেই দম্পতি ঘুরে বেড়াচ্ছেন দেশের বাইরে। ঢাকায় অনুষ্ঠিত এশিয়ান ক্রিকেট কাউন্সিলের বার্ষিক সাধারণ সভায় ঘোষণা করা হয়েছে ২০২৫ সালের এশিয়া কাপের চূড়ান্ত সূচি। সংবাদ শেষে জানবেন রোনালদোর ফুটবল খেলা অব্যাহত রাখা অবাক করা বিষয়। তার জৈবিক বয়সেও তার পারফরম্যান্স অসাধারণ। রোনালদো শুধু একজন খেলোয়াড়ই নন, তিনি বিশ্বব্যাপী এক প্রতীক। শুনছিলেন সংবাদ শিরোনাম। তবে আপনাদের প্রতি একটা অনুরোধ, কোথায় থেকে ভিডিওটি দেখছে কমেন্ট করে জানিয়ে দিন আর ভিডিওটি লাইক দিয়ে সোশ্যাল মিডিয়া শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। এখন দেখুন বিস্তারিত। ৪-৫ দিনের মধ্যেই নির্বাচন। অবশেষে মুখ খুললেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস। জাতীয় পার্টির মোস্তফা জামাল হায়দার জানালেন, প্রধান উপদেষ্টা নিজেই বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনের তারিখ ঘোষণা করবেন মাত্র কয়েকদিনের মধ্যে। আর এদিকে অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল ঢাকা বিশ্ববিদ্যালয়ে মানবাধিকার সম্মেলনে বললেন, ক্ষমতার পরিবর্তনের ভয় না থাকলে সরকার হয়ে যায় দানবীয়। শেখ হাসিনাই তার বড় উদাহরণ। তিনি আরও বলেন, আইন দিয়ে সব কিছু হয় না। পরিবর্তন করতে হবে নিজেকে, বদলাতে হবে প্রতিষ্ঠান। নতুন সরকারের নতুন বার্তা, নির্বাচনের মধ্য দিয়েই আসবে সমাধান। আপনি কি প্রস্তুত? কমেন্টে জানান আপনি কাদের দেখতে চান ক্ষমতায়। জুলাই বিপ্লব। শহীদেরা কি পেয়েছেন ন্যায্য সম্মান? রাজনীতি, আন্দোলন আর শহীদের রক্ত, এই তিন শব্দ আজও বাংলাদেশে ভিন্নমাত্রা যোগ করে। সম্প্রতি এক আবেগঘন অনুষ্ঠানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান ক্ষোভ আর অনুতাপের সঙ্গে বললেন, শহীদ পরিবার ভিক্ষা চায় না, তারা চায় সম্মানের সঙ্গে বাঁচতে। ঢাকার চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জুলাই বিপ্লবের শহীদদের স্মরণে এক বিশেষ সভায় ডা. শফিক বলেন, জুলাই সনদের বাস্তবায়ন এখনও হয়নি। ঐকমত্য কমিশনে আলোচনা চলছে, কিন্তু নেই বাস্তব অগ্রগতি। শহীদদের অবদান আমরা ভুলে গেছি, এটাই আজ জাতির সবচেয়ে বড় লজ্জা। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, জামায়াত জুলাই সনদ বাস্তবায়নে অগ্রাধিকার দিচ্ছে। শহীদ পরিবারগুলোর পাশে থাকার অঙ্গীকারে আমরা ওয়াদাবদ্ধ। প্রয়োজন হলে ভিক্ষা করব, কিন্তু পুনর্বাসনে ছাড় নয়। তিনি আরও বলেন, চাকরি ও কর্মসংস্থান শহীদ পরিবারের অধিকার। এটা অনুকম্পা নয়, এটা রাষ্ট্রের নৈতিক দায়িত্ব। আজ প্রশ্ন একটাই, বাংলাদেশ কি শহীদদের ঋণ শোধ করতে পেরেছে? নাকি রাষ্ট্র এখনও উদাসীন? যারা পরিবেশ ধ্বংস করবে তাদের মনোনয়ন হবে না, এই হুঁশিয়ারি কার? বিএনপির হেভিওয়েট নেতা আমির খুসরু মাহমুদ চৌধুরীর। ২৬ জুলাই রাজধানীর আগারগাঁওয়ে এক আলোচনা সভায় সরাসরি নেতাকর্মীদের হুঁশিয়ার করে বললেন, শুধু রাজনীতি নয়, এবার পরিবেশ ও নির্বাচনী ফ্যাক্টর। খাল খনন, ৩০ কোটি গাছ লাগানোর ঘোষণা, তরুণদের দিয়ে গঠনমূলক কাজের কথা, সবই আমির খসরুর ভাষায় বিএনপির নতুন পরিবেশ নীতি। কিন্তু সবচেয়ে বড় কথা, হাসিনার পতনের পর মানুষের মনোজগতে বিপুল পরিবর্তন এসেছে। যে দল সেই পরিবর্তন বুঝবে না, তাদের ভবিষ্যৎ নাই। এটাই কি বিএনপির ভবিষ্যৎ রোডম্যাপ?
নাকি শুরু হল অন্য এক রাজনৈতিক খেলা? সময়ই দেবে উত্তর। ইরানি ক্ষেপণাস্ত্রে কাঁপছে ইসরায়েল। আর এই মুহূর্তে সৌদি আরব বলেছে, না, আমরা সাহায্য করব না। গত জুনে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রে ইসরায়েলের সামরিক ঘাঁটিতে সরাসরি আঘাত হানার পর মার্কিন থার্ড প্রতিরক্ষা ব্যবস্থার গোলাবারুদ দ্রুত শেষ হতে থাকে। মার্কিন যুক্তরাষ্ট্র তখন সৌদি আরবকে অনুরোধ করে, তোমাদের থার্ড মিসাইল দাও, ইসরায়েলকে বাঁচাতে হবে। কিন্তু সৌদি কি করল? সরাসরি প্রত্যাখ্যান। তারা তখন ব্যস্ত নিজেদের থার্ড সিস্টেম উদ্বোধনে। ৩ জুলাই ইরান ইসরায়েল যুদ্ধবিরতির মাত্র ৯ দিন পর। বিশ্লেষকরা বলছেন, এই যুদ্ধের পর উপসাগরীয় দেশগুলো বুঝে গেছে ইসরায়েলের প্রতিরক্ষা দুর্বল। এখন কেউ আর তাদের সাথে মিসাইল ভাগাভাগি করতে আগ্রহী নয়। মার্কিন অনুরোধে সাড়া দেয়নি সংযুক্ত আরব আমিরাতও। কারণ সবার মাথায় এখন একটাই প্রশ্ন, ইসরায়েল যদি নিজেকে রক্ষা করতে না পারে তাহলে অন্যরা কেন তাদের পক্ষে যাবে? মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীর বিরুদ্ধে বিশাল গণবিক্ষোভ। কুয়ালালামপুরে হাজার হাজার মানুষ রাস্তায়। স্লোগান একটাই, পদত্যাগ, পদত্যাগ, আনোয়ারের পদত্যাগ। তাদের দাবি, প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম অর্থনৈতিক ও রাজনৈতিক ব্যর্থতার দায়ে পদত্যাগ করুন। প্রচণ্ড দ্রব্যমূল্য বৃদ্ধি, বিদ্যুৎ বিল বেড়েছে, জ্বালানি ভর্তুকি কমেছে। আর জনগণ বলছে এভাবে আর চলবে না। এই বিক্ষোভে সাবেক ২ প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ ও মহিউদ্দিন ইয়াসিন ছিলেন মুখ্য বক্তা। পাশে ছিল বিরোধী দল পেরিকাতান ন্যাশনাল ও ইসলামপন্থী দল পিএএসআই। শুধু রাজধানী না, সারা মালয়েশিয়া থেকে মানুষ এসে জড়ো হয়েছে জাতীয় মসজিদের সামনে। স্লোগান ছিল, জাগো, জাগো, জনগণ জাগো। জবাবে প্রধানমন্ত্রী ঘোষণা দিয়েছেন, সবার জন্য নগদ সহায়তা আর জ্বালানির দাম কমানোর প্রতিশ্রুতি। কিন্তু প্রশ্ন একটাই, এত দেরি কেন, আনোয়ার? গাজা ও পশ্চিম তীরে ইসরায়েলি হামলার মাত্রা বেড়েই চলছে। ইসরায়েলি যুদ্ধবিমান গাজা জুড়ে একদিনে ১০০টিরও বেশি স্থানে বিমান হামলা চালিয়েছে। এদিকে দক্ষিণ গাজার খান ইউনিসে দখলদার বাহিনীর ৩৬তম ডিভিশন অতিরিক্ত লক্ষ্যবস্তু ধ্বংসের জন্য যুদ্ধ সম্প্রসারণের কাজ করছে বলে দাবি ইসরায়েলি সামরিক বাহিনীর। সামরিক টার্গেটের পাশাপাশি পশ্চিম তীরে বেথলেহেম, জেরিকো ও বুরুকিন এলাকায় বসতি স্থাপনকারী ইসরায়েলি সৈন্য ও ফিলিস্তিনি বসতি স্থাপনকারীদের মধ্যে সংঘর্ষের খবর পাওয়া গেছে। স্থানীয় আরব বেদুইন অধিকার কর্মী জানিয়েছেন, বসতি স্থাপনকারীরা অবৈধ ফাঁড়ি থেকে ফিলিস্তিনি গ্রাম ও সম্পত্তি লুটপাট করছে। বেথলেহেমের দক্ষিণে বেইতফাজ্জারে ইসরায়েলি বাহিনী এক ফিলিস্তিনি নাগরিককে হত্যা করেছে। তার মৃতদেহ এখনও ইসরায়েলি কর্তৃপক্ষের নিয়ন্ত্রণে রয়েছে। গাজার হাসপাতাল সূত্র বলছে, ভোর থেকে ২৫ জন ফিলিস্তিনি নিহত হয়েছে, যার মধ্যে ১৩ জন ত্রাণ প্রার্থীদের উপর আঘাত পেয়েছে। সর্বশেষ খবর অনুযায়ী উত্তর গাজা উপত্যকায় ত্রাণপ্রার্থীদের উপর হামলার ঘটনা ঘটেছে, এতে কয়েকজন গুরুতর আহত। দীর্ঘ ১৩ বছরের প্রেমের পরিণতি। পরিচালক আদনান আল রাজীব ও জনপ্রিয় অভিনেত্রী মেহজাবিন চৌধুরীর বিয়ে হয়েছে চলতি বছরের ফেব্রুয়ারিতে। ৫ মাস পার হতে না হতেই দম্পতি ঘুরে বেড়াচ্ছেন দেশের বাইরে, যেখানে এবারই প্রথম মেহজাবিন নিজেই ঘোষণা করেছেন এটি তাদের হানিমুন। বিয়ে পরবর্তী সময়ে কান চলচ্চিত্র উৎসব, প্যারিস, মিশর, কানাডার পর এবার তারা ইতালির রোম্যান্টিক লেক কমোতে অবস্থান করছেন। মেহজাবিন সামাজিক মাধ্যমে শেয়ার করেছেন তাদের কিছু ছবি, যেখানে প্রেমময় মুহূর্তগুলো স্পষ্ট। তিনি বলেন, লেক কমো বিশ্বের সবচেয়ে রোম্যান্টিক স্থানগুলোর মধ্যে একটি। আমাদের হানিমুনের কয়েকটি দিন এখানে কাটানো এক স্বপ্নের মতো। ভক্তরা তাদের এই সুখী মুহূর্তের জন্য শুভকামনা জানাচ্ছেন এবং মজার ছেলে প্রশ্ন করছেন, হানিমুন এখনও শেষ হল না তো? ঢাকায় অনুষ্ঠিত এশিয়ান ক্রিকেট কাউন্সিলের বার্ষিক সাধারণ সভায় ঘোষণা করা হয়েছে ২০২৫ সালের এশিয়া কাপের চূড়ান্ত সূচি। এসিসি সভাপতি মহসিন নাকবি জানিয়েছেন, আসরটি আগামী ৯ সেপ্টেম্বর থেকে শুরু হয়ে ২৮ সেপ্টেম্বর শেষ হবে। ভারত এবার টুর্নামেন্টের আয়োজক থাকলেও ম্যাচগুলো অনুষ্ঠিত হবে সংযুক্ত আরব আমিরাতে। এবারের এশিয়া কাপ হবে টি-২০ ফরম্যাটে, যা আগামী বছরের টি-২০ বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে গুরুত্বপূর্ণ। এশিয়া কাপের ৮ দল অংশ নেবে, যার মধ্যে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, আফগানিস্তান, সংযুক্ত আরব আমিরাত, ওমান এবং হংকং রয়েছে। যদিও ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে রাজনৈতিক উত্তেজনার কারণে অনিশ্চয়তা রয়েছে, দুই দলই অংশ নিচ্ছে আসরে। পর্তুগিজ ফুটবল সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদোর বয়স এখন ৪০, তবুও মাঠে তিনি তরুণের মতো দাপট দেখিয়ে চলেছেন। ২০২৩ সালে তিনি ইউরোপ ছেড়ে সৌদি আরবের আল নাসর ক্লাবে যোগ দিয়েছিলেন। যদিও ২ মৌসুম পার করে এখনও বড় কোনো শিরোপা জিততে পারেননি।
তবে আল নাসরের কোচ জর্জ জেসুস রোনালদোকে বিশ্বের অতুলনীয় ব্যক্তিত্ব হিসেবে অভিহিত করেছেন। মাঠের বাইরে এবং মাঠের মধ্যেও তার অদম্য মনোবল ও অসাধারণ ব্যক্তিত্ব তাকে আলাদা করেছে। জেসুস বলেছেন, ৪০ বছর বয়সে রোনালদোর ফুটবল খেলা অব্যাহত রাখা অবাক করা বিষয়। তার জৈবিক বয়সেও তার পারফরম্যান্স অসাধারণ। রোনালদো শুধু একজন খেলোয়াড়ই নন, তিনি বিশ্বব্যাপী এক প্রতীক।